বর্তমান বিশ্বের অর্থনীতি চীনকে ছাড়া কল্পনা করা যায় না। প্রযুক্তিতে তো চীন আমেরিকাকেও টেক্কা দিচ্ছে, প্রভাব আর প্রতিপত্তিতে তারা হয়ে উঠছে অপরাজেয়। কিন্তু এই দেশটির অধিকাংশ মানুষই মাত্র 50 থেকে 60 বছর আগে দারিদ্র্য সীমার নিচে ছিল। তারও আগে চীনে ভয়াবহ দুর্ভিক্ষ হতো, মানুষ দুবেলা দুমুঠো খেতেও পারত না। অথচ মাত্র কয়েক দশকে সেই চীন পুরোপুরি বদলে গেছে। কিন্তু চীন কিভাবে সব দিকে এতটা উন্নতি করলো, বিস্তারিত জেনে নেওয়া যাক। চীনের উন্নতির রূপকথা যার হাত ধরে শুরু হয়, সেই মানুষটি হলেন দেং জিয়াওপিং। 1949 থেকে 1976 সাল পর্যন্ত চীনের ক্ষমতায় ছিল দেশটির কমিউনিস্ট পার্টির নেতা মাও সেতুং। তার শাসনামলে চীনের অর্থনৈতিক অবস্থা ছিল বেশ ভঙ্গুর। এরপর 1978 সালে ক্ষমতায় আসেন দেং জিয়াওপিং। তিনি ক্ষমতায় এসে চীনের ভঙ্গুর অর্থনীতির হাল ধরেন। তিনি চীনের ভুল অর্থনৈতিক নীতিগুলো ধরতে পারেন এবং অর্থনীতিকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেন। তিনি বুঝেছিলেন শুধুমাত্র রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি দিয়ে বিশ্বে প্রতিযোগিতা করা সম্ভব নয়। তাই বিদেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা হয়, বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়, আর কম খরচে বিপুল শ্রমশক্তিকে কাজে লাগিয়ে চীন হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় উৎপাদন কেন্দ্র। ধীরে ধীরে মেড ইন চায়না লেখা পণ্য ছড়িয়ে পড়ে বিশ্বের প্রায় প্রতিটি দেশে। রফতানি বাড়তে থাকে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ জমা হতে থাকে, আর সেই অর্থ আবার বিনিয়োগ করা হয় অবকাঠামো, শিল্প ও প্রযুক্তিতে। দেং জিয়াওপিং চীনের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনগোষ্ঠীতে রূপান্তরিত করার পরিকল্পনা করেন। তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য এক দম্পতি এক সন্তান নীতি প্রয়োগ করেন। তিনি চীনের কৃষি ব্যবস্থাতেও পরিবর্তন আনেন। তখন থেকে কৃষকরা নিজেদের পছন্দ মতো শস্য চাষ করতে পারত এবং উৎপাদিত শস্য তারা খোলা বাজারে বিক্রি করতে পারত। ফলে বাজারে প্রতিযোগিতার সৃষ্টি হয় এবং কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পায়। এর ফলে কৃষকদের অবস্থা আস্তে আস্তে উন্নত হয়। এর সাথে সাথে জিয়াওপিং নজর দেন ক্ষুদ্র কুটির শিল্পের দিকেও। 1980 সালে ব্যক্তি বিনিয়োগের অনুমোদন দেয় চীন সরকার। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো যেসব পণ্যের যোগান দিতে ব্যর্থ হতো, সেসব পণ্যের যোগান দেওয়া শুরু করে ব্যক্তি মালিকানাধীন ক্ষুদ্র কুটির শিল্পগুলো। ফলে শিল্পক্ষেত্রেও চীন আস্তে আস্তে এগিয়ে যায়। দেং জিয়াওপিং পরিবর্তন আনেন চীনের ব্যাংকিং ব্যবস্থাতেও। 1978 সালের আগে চীনে পিপলস ব্যাংক অফ চায়না নামে একটিমাত্র ব্যাংক ছিল, যেটি একই সাথে কেন্দ্রীয় এবং ব্যবসায়িক ব্যাংক হিসেবে কাজ করত। 1978 সালের পর ব্যাংকটি একটি আধুনিক ব্যাংকিং নীতিমালা তৈরি করে এবং গঠিত হয় ব্যবসায় ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, ট্রাস্ট এবং বীমা সংস্থা। ফলে অর্থনৈতিক চাকা আরও গতিশীল হয়। দেং জিয়াওপিং বৈদেশিক বাণিজ্যের নীতিতেও পরিবর্তন আনেন। তখনকার চীনে শ্রম সস্তা থাকায় বিদেশি বিনিয়োগকারীরা সেখানে বিনিয়োগের প্রতি আকৃষ্ট হয়। ফলে আস্তে আস্তে কৃষি নির্ভর দেশটির অর্থনীতি শিল্প নির্ভর হয়ে ওঠে। দেং জিয়াওপিং এর সরকারের নীতি ছাড়াও চীনের কিছু প্রাকৃতিক সম্পদ তাদের উন্নয়নকে গতি দিয়েছে। বর্তমানে বিশ্ব উদ্ভাবনের চালিকা শক্তি হিসেবে চীনের অবিচ্ছেদ্য অংশ তাদের রেয়ার আর্থ মেটাল বা বিরল খনিজ সম্পদ। আধুনিক প্রযুক্তির প্রতিটি স্তরে, যেমন স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি, উন্নত চিপসেট থেকে শুরু করে অত্যাধুনিক বিমান পর্যন্ত, এই ধাতুগুলোর প্রয়োজনীয়তা অপরিহার্য। চীন বর্তমানে বিশ্বের প্রায় 90% বিরল খনিজ প্রক্রিয়াজাতকরণ নিয়ন্ত্রণ করে, যা তাদের উদ্ভাবনের দৌড়ে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। চীনের খনিজ ভাণ্ডারের ওপর আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্রকেও ব্যাপকভাবে নির্ভর করতে হয়। মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম এবং উচ্চ প্রযুক্তির গ্রিন এনার্জি সেক্টর মূলত চীনের সরবরাহ চেইনের উপর নির্ভরশীল। যদি চীন এই খনিজ রফতানি সীমিত করে দেয়, তবে বৈশ্বিক প্রযুক্তি বাজারে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। তাই সারা বিশ্বে তাদের এত ক্ষমতা ও এত দাপট, সব মিলিয়ে চীনকে থামানো প্রায় অসম্ভব।